শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি সাধারণত আমরা সিলেট সহ সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই অনুষ্ঠানটি আমরা সাধারণত লাইভের মাধ্যমেই করে থাকি। আর এই মুহূর্তে আমি আপনাদের মাঝে লাইভে আছি, আমি সত্যজিৎ সিংহ। তবে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণ। সিলেটে বাড়ানো হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কেন্দ্র। সিলেট মহানগরীর প্রত্যেকটি স্কুল কলেজের 2021 সালের এইচএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীরা পর্যায়ক্রমে করোনা ভাইরাসের টিকা পাবেন। নগরীর 4টি কেন্দ্রে 23 নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। প্রত্যেক পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল কলেজের সাথে যোগাযোগ করে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত তারিখে করোনা ভাইরাসের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। সিলেট এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিক মেয়র বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন তারা পুনরায় টিকা গ্রহণ করবেন না, এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর যারা টিকার প্রথম ডোজ এরই মধ্যে গ্রহণ করেছেন এবং 2 ডোজ পরীক্ষা চলাকালীন সময়ে পড়েছে, তারা 28 দিনের অধিক হলে পরীক্ষার পরে টিকা নিতে পারবেন। বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাইসা সাবিহাকে টিকাদানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এদিকে সিলেটে হঠাৎ করে করোনার থাবা, 3 জনের মৃত্যু। সিলেটে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে আরো 3 জন মারা গেছেন। সর্বশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 0.73%। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছেন এমন তথ্য। তারা জানায়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট জেলায় 2 জন, সুনামগঞ্জে আরো 1জন করোনা রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগের মৃতের সংখ্যা এখন 1180 জন। এদিকে টানা 16 দিন মৃত্যুহীন থাকার পর সর্বশেষ 4 নভেম্বর সকাল 8টার পূর্ববর্তী 24 ঘন্টায় 1জন মারা গিয়েছেন। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 986 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 74 জন, মৌলভীবাজারে 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরই মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন 4 জন ও হবিগঞ্জে 1জন রয়েছেন। 688 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.73%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,934 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,855 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,863 জন। সুনামগঞ্জের 6,245 জন, মৌলভীবাজারের 8,131 জন ও হবিগঞ্জের 6,655 জন শনাক্তের তালিকায় রয়েছে। এদিকে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। তাই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি লিফলেট বিতরণ করেছে। বুধবার দুপুর 1টার দিকে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ লিফলেট বিতরণ করেন। এ সময় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার বলেন, আজ জ্বালানি তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন খুবই বিপর্যস্ত। দেশের সর্বত্র এমন হাহাকারের মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে নতুন করে সংকট তৈরি করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জোর দাবি জানান তিনি। এদিকে যে কোনো পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে জনগণের পাশে থাকবে কথা বলেছেন আইজিপি। পুলিশ মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ পিপিএম বলেছেন, যে কোনো পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে জনগণের পাশে থাকবে। পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দায়িত্ব দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়া।
পুলিশ বিগত সময়ে সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তি দিয়ে দেশের প্রতিটি নাগরিক এবং দেশের সম্পদ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ফের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ কোনো বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি করবেন না, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন না। রেসপন্সিবল কোনো পলিটিশিয়ান ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবেন বলে বিশ্বাস করি না। বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সরকার আর কত ভর্তুকি দিবে, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাংবাদিকদের মাঝে। ডিজেলের দাম পাশের দেশেও বেড়েছে, সরকার আর কত ভর্তুকি দিবে বলে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, আর কত টাকা ডিজেলে ভর্তুকি দিব। পরে তিনি নিজেই উত্তর দেন। তিনি বলেন, 23,000 কোটি টাকা ডিজেলে ভর্তুকি দিতে হয়, বিদ্যুৎ সহ সব মিলিয়ে 53,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি। জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আজ বুধবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় জড়িতরা আওয়ামী লীগের হলেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণের প্রতি যে দায়িত্ববোধ তা নিয়ে আমরা সবসময় সচেতন। করোনাকালে গ্রাম পর্যায় পর্যন্ত কৃষক থেকে শুরু করে যে কোনো শ্রেণী পেশার মানুষ নেই যাদের আমরা অর্থ দিয়ে সাহায্য করিনি। জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যবস্থা আমরা নিয়েছি। উৎপাদন বাড়ানোর সব ব্যবস্থা নিয়েছি। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, আমাদের তেল কিনে আনতে হয়। প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সারের দাম আমরা কমিয়েছি। যে সার 90 টাকা ছিল তা কমিয়ে 15 থেকে 16 টাকা করেছি। কৃষিতে প্রতিটি ক্ষেত্রে সহায়তা দিয়েছি, কার্ড করে দিয়েছি। এখন কৃষক 10 টাকায় অ্যাকাউন্ট খুলতে পারে, যার মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি তাদের কাছে যায়। তিনি বলেন, করোনার সময় ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি, সুদের হার কমিয়ে অর্ধেক সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে ব্যবসা বাণিজ্য ঠিক থাকে, শ্রমিকরা যাতে বেতন পায় তার ব্যবস্থা করেছি। অনেক উন্নত দেশে খাদ্যের জন্য হাহাকার করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, লন্ডনে সুপারমার্কেটে সাপ্লাই নেই, খাবার জিনিস পর্যন্ত পাওয়া যায় না, তবে বাংলাদেশের কোনো খাদ্যের হাহাকার নেই। সবাই টাকা উপার্জন করে ট্যাক্স কতজন দেয়? সাংবাদিকদের প্রতি এমন প্রশ্ন ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চাল ডাল বাড়ি গাড়ি সবই আছে, তারপরও ট্যাক্স ফাঁকি দেওয়ার দিকে নজর, এবং এটাই বাস্তবতা। সরকারের টাকা আসবে কোথা থেকে? এখন বিদ্যুৎ সবার ঘরে ঘরে, এখানেও ভর্তুকি দিতে হচ্ছে, কিন্তু উৎপাদন খরচ তুলতে পারছি না। সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের ওপর সাধারণ আলোচনা করেন। এদিকে খালেদা জিয়ার অবস্থা ভালো নয় বলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তাকে সুস্থ করতে হলে, তার জীবন বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসা নিতে হবে। কিন্তু এই সরকার তার চিকিৎসায় বাধা দিচ্ছে, বিদেশে যেতে দিচ্ছেন না। তাই আসুন একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে দলমত ও সকল শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করি, যাতে সরকার তাকে বিদেশে পাঠাতে বাধ্য হয়। আজ বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এসব কথা বলেন। মান্না বলেন, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো, অপরাপর সকল রাজনৈতিক সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ এমনভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তাকে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে চিকিৎসা নিতে হবে। পোস্ট কোভিড-19 পুরাতন রোগগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। বর্তমানে তিনি সিসিউতে আছেন, সেখানে এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ বিষয়।
ডাক্তার AZM জাহিদা হোসেনের সাথে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসার দরকার সেরকম সুযোগ এখানে একেবারেই নেই। তারপরও ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সরকার বলেছেন তার মানবিক এই এই কি তবে মানবিকতার নমুনা। যে কোনো ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও মনে করবে না এরকম গুরুত্বপূর্ণ একজন রোগীকে এভাবে চিকিৎসা করতে হচ্ছে। তারা তো ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে আবার বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি বিদেশে গেলেন, প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন বিদেশে, আর শুধুমাত্র তার জন্য কেন এত বাধা? আমি সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো, অপরাপর সকল রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দকে আপনারা এমন ভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং সেই সাথে একই সময়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।